মানচিত্রের এক কোণে ক্যারিবিয়ান সাগরের নীল জলরাশির মাঝখানে ৭৫ একরের এক সাজানো গোছানো দ্বীপ, যার নাম ছিল লিটল সেন্ট জেমস। ১৯৯৮ সালে প্রায় $8 মিলিয়ন দিয়ে এই দ্বীপটি কিনে নেন এক আমেরিকান নাগরিক। এটিকে বাহির থেকে দেখলে মনে হয় এটি যেন এক টুকরো স্বর্গ, যেখানে রয়েছে অনেক স্বচ্ছ পানির সি বিচ, অনেক বেশি সবুজ শ্যামল গাছপালায় ঘেরা একটি দ্বীপ, যেটির মাঝখানে একটি রাজকীয় বিশাল বাংলো, সুইমিং পুল, জিম এবং একটি হেলিপ্যাড রয়েছে। কিন্তু এই স্বর্গের আড়ালে চাপা পড়েছিল বিংশ শতাব্দীর সবচেয়ে বড় অন্ধকার সত্য। এটি এতটাই ভয়ঙ্কর ছিল যে সেখানকার স্থানীয় লোকেরা এই আইল্যান্ডকে ট্রিপ বাপাইল আইল্যান্ড বা পাপের দ্বীপ নামে ডাকত। তারা কেন এই নামে ডাকত? কারণ সেখানে 12 থেকে 17 বছর বয়সী মেয়েদের অপহরণ করে নিয়ে যাওয়া হতো এবং তাদেরকে যৌন নির্যাতন করা হতো। এই নরক থেকে পালানো প্রায় অসম্ভব ছিল। ভুক্তভোগীদের দাবি অনুযায়ী একবার একটি 15 বছরের মেয়ে মাঝরাতে সে অন্ধকার দ্বীপ থেকে পালানোর চেষ্টা করেছিল। সমুদ্রের উত্তাল ঢেউ সাঁতার কাটতে শুরু করেছিল, কিন্তু সে আইল্যান্ডের লোকেরা তাকে ধরে ফেলে এবং তার পাসপোর্ট কেড়ে নেয়, যাতে সে ওই আইল্যান্ড থেকে বের হতে না পারে। তাহলে ভাবুন তো, এমন এক দ্বীপের কথা যেখানে একই ছাদের নিচে পার্টি করেছেন ব্রিটিশ রাজপুত্র অ্যান্ড্রু, বিল ক্লিন্টন এবং ডোনাল্ড ট্রাম্পের মতো বিশ্ব নেতারা। তালিকায় কেবল তারাই ছিলেন না, সেখানে দেখা যেত বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং, পপ সম্রাট মাইকেল জ্যাকসন, কমেডিয়ান আরাবপতি, বিলিয়নিয়ার্স এবং বিখ্যাত সব হলিউডের তারকাদেরও। কি এমন শুধু ছিল যে এই বিশ্ববিখ্যাত মানুষদেরকে এক জায়গায় বেঁধেছিল? না জানি আরো কত পলিটিশিয়ান আর বিলিয়নিয়ার্স এই আইল্যান্ডে এসেছিল। এখানে তাদের জন্য পার্টি অর্গানাইজ করা হতো। কিন্তু প্রশ্ন উঠে, এই আইল্যান্ডের মালিক কে ছিলেন? এর জবাব হলো জেফ্রি এপস্টাইন। আসসালামু আলাইকুম, আমি নুরুজ্জামান নীরব। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমার পেজ বা চ্যানেলে মহাবিশ্ব ঘটে যাওয়া এমন কিছু সত্য ঘটনা অবলম্বনে আমি ডকুমেন্টারি তৈরি করে থাকি। আপনারা যদি আমার এই ডকুমেন্টারি পছন্দ করেন বা এই ধরনের ডকুমেন্টারি পছন্দ করে থাকেন, তাহলে আমার পেজটি ফলো করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর কোনো বিষয়ে যদি জানতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে মূল ঘটনায় আসা যাক। ইতিহাসের অন্যতম কুখ্যাত যৌন হেনস্থাকারী জেফ্রি এপস্টাইন আসলে কে, এবং এপস্টাইন পাইলে আসলে কি আছে, এবং তালিকায় থাকা বড় বড় নামগুলো, এবং এটি বিশ্বে কেন এত আলোচিত। 2009 সালে মেক্সিকোর ম্যান্টুরিতে একটি হোটেলের সামনে ঘটে যাওয়া সেই কাহিনী, আধিপত্য বিস্তার, জেল ও রহস্যজনক মিত্র, সে সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। জেফ্রি এপস্টাইনের পুরো নাম হচ্ছে জেফ্রি এডওয়ার্ড এপস্টাইন। তিনি ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন মার্কিন অর্থদাতা ও শিশু যৌন হেনস্থাকারী বা নির্যাতনকারী। নিউ ইয়র্ক সিটিতে বেড়ে ওঠা এবং ইহুদি পরিবারে জন্মগ্রহণকারী এপস্টাইন ডেলটন স্কুলে শিক্ষক হিসেবে তার পেশাগত জীবন শুরু করেন। জেফ্রি এপস্টাইন প্রকাশ্যে ছিলেন বিলিয়নিয়ারদের অর্থ ব্যবস্থাপক, কিন্তু তিনি আড়ালে ছিলেন একজন যৌন নিপীড়ক। এপস্টাইন পাইল হলো মার্কিন দণ্ডকুবের এবং দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্তে সংগৃহীত হাজার হাজার পৃষ্ঠার আইনি নথিপত্র। এপস্টাইন পাইল হলো মূলত মার্কিন বিচার বিভাগ এবং FBI এর সংগৃহীত আইনি নথিপত্র, ইমেইল, ছবি এবং প্রত্যক্ষদর্শীদের জবানবন্দির এক বিশাল সংকলন।
অ্যাপিস্টিন পাইল মূলত আন্তর্জাতিক শিশু পাচার এবং যৌন শোষণ চক্রের এক দার্লিক প্রমাণ। যৌন অপরাধী অ্যাপিস্টনের সাথে সম্পর্কিত লাখ লাখ নতুন ফাইল প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এর মাধ্যমে সরকারের দিক থেকে এই বিষয়ে সবচেয়ে বড় সংখ্যার নথি প্রকাশ করা হয়েছে। অ্যাপিস্টন সম্পর্কিত প্রায় 30 লাখ পেজ, 1,80,000 ছবি এবং 2000 ভিডিও শুক্রবার প্রকাশ করা হয়েছে। প্রকাশ করা নথিগুলোতে ডোনাল্ড ট্রাম্পের নাম এসেছে বহুবার। ফাইলগুলোতে পাওয়া গেছে অ্যাপিস্টনের ব্যক্তিগত দ্বীপ লিটল সেন্ট জেমস, যা পাফের দ্বীপ হিসেবে পরিচিত, সেখানকার লোমহর্ষক বর্ণনা। এছাড়া অ্যাপিস্টনের ব্যক্তিগত বিমান ললিতা এক্সপ্রেস এর ফ্লাইট লগ প্রকাশিত হয়েছে এবং সেখানে দেখা গেছে কারা নিয়মিত সেই দ্বীপে যাতায়াত করতেন। ভুক্তভোগী নারীদের জবানবন্দিতে উঠে এসেছে সেখানকার নির্যাতনের এক ভয়ঙ্কর চিত্র। এই তালিকায় থাকা প্রত্যেকে অপরাধী না হলেও তারা সবাই জনগণের মনে প্রশ্ন উঠিয়েছে। উল্লেখযোগ্য কিছু নাম হলো সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটিশ রাজ পরিবারের প্রিন্স অ্যান্ড্রু, প্রযুক্তি খাতের বিল গেটস এবং ইলন মাস্কের মতো ব্যক্তিদের সঙ্গে ইমেল বা সাক্ষাতের প্রসঙ্গ। হলিউড ও বিনোদন জগতের সব নামি দামি তারকা। অভিযোগ রয়েছে যে অ্যাপিস্টেন তার দ্বীপে আসা ক্ষমতাধর ব্যক্তিদের যৌন কর্মকাণ্ড গোপন ক্যামেরায় রেকর্ড করে রাখতেন। পরবর্তীতে এই ভিডিওগুলো দিয়ে তিনি ওই সকল বিশ্ব নেতাদের ব্ল্যাকমেল করতেন। কেন এটি বিশ্বব্যাপী আলোচিত? এই অ্যাপিস্টন ফাইল আলোচিত হওয়ার মূল কারণ হচ্ছে এতে থাকা নামগুলো। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদ, রাজ পরিবারের সদস্য এবং ধনকুবদের নাম এই অপরাধ চক্রের সাথে জড়িয়ে আছে। এটি প্রমাণ করে যে পর্দার আড়ালে থাকা এলিট সমাজ কতটুকু জঘন্য এবং নির্মম হতে পারে। সাধারণ মানুষের মধ্যে এর প্রভাব ও বিতর্ক বর্তমানে তুঙ্গে। এই অ্যাপিস্টন ফাইল আলোচিত হওয়ার সবচেয়ে বড় কারণ হলো এতে প্রকাশ হওয়া কিছু ছবি। চলুন সেগুলো দেখে নেই। একটি ছবি যেখানে দেখা যাচ্ছে 4 জন নারী মিলে একজন পুরুষের দেহ খাচ্ছে। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে স্বয়ং ডোনাল্ড ট্রাম্প একটা মেয়েকে মলেস্ট করতেছে। এবং আরো একটি ছবিতে দেখা যাচ্ছে কয়েকটি চিকেনের সাথে একটি বাচ্চার কাটা পা। আরো একটি ছবিতে দেখা যাচ্ছে একটি ডাইনিং টেবিলের উপর মানুষের মৃতদেহ বারবিকিউ করে রাখা হয়েছে। আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে স্বয়ং অ্যাপিস্টেন কয়েকজন মেয়েকে বা শিশুকে দৌড়াচ্ছেন রান্নাঘরে তাদের নির্যাতন করার জন্য। যেগুলো সাধারণ মানুষ করা তো দূরের কথা, কখনো চিন্তাই করতে পারে না। ওরা মানুষের মাংস খেয়েছে। 2009 সালে মেক্সিকোর ম্যান্টুরিতে একটি হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক তরুণী বলেছিলেন, 21 বছর বয়সী সেই তরুণী ছিলেন মডেল গ্যাব্রিয়েলা রিকো ডিমেনেজ। সেই ভিডিও তখন ভাইরাল হয়েছিল। অভিজাত এক পার্টি থেকে পালিয়ে এসে দাবি করেছিলেন ভেতরে এমন কিছু দেখেছেন যা স্বাভাবিক মানুষের কল্পনার বাহিরে।
কিছুদিনের মধ্যে তিনি জনসম্মুখ থেকে উধাও হয়ে যান। আজ পর্যন্ত তার নিশ্চিত কোনো খোঁজ নেই। সে সময় এটিকে পাগলামি বা মাদকাসক্তি বা মিডিয়ার গুজব বলে উড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু সময়ের সাথে সাথে প্রশ্ন আরো ভারী হয়ে উঠেছে। যদিও সে একা না হয়, যদিও সে এমন কিছু দেখে ফেলে যেটা দেখার কথা ছিল না। পৃথিবীর সবচেয়ে কার্যকর নিয়ন্ত্রকের দুটি হচ্ছে টাকা আর যৌনতা। এই দুইয়ের সমন্বয়ে যে ফাঁদ তৈরি করা হয়, সেই ফাঁদের মাধ্যমে স্বয়ং রাষ্ট্রপ্রধান থেকে রাষ্ট্রপতি এবং মিডিয়ার তাবর তাবর সেলিব্রিটিদের কবজায় আনা সম্ভব। আর এই দুটোতে সবচেয়ে এগিয়ে আছেন পৃথিবীর সবচেয়ে নামি দামি বিলিয়নিয়াররা। অন্তত এই ক্ষমতাধর মানুষগুলো তাদের ডার্ক সাইড কখনো সামনে আসতে দেয় না। তাদের গোপনীয় খবর এবং সেক্সুয়াল পারপারেশন এত গভীর এবং এত নির্মম ও বিকৃত, যা সাধারণ মানুষ সহ্য তো দূরের কথা কখনো কল্পনাই করতে পারে না। এক কথায় তাদের ডার্ক সাইড মানে এমন কিছু জিনিস থাকবে যেটা মানুষ কল্পনাও করতে পারে না। অর্থাৎ শয়তানি চর্চা, হিউম্যান স্যাক্রিফাইস এবং অসুস্থ যৌনতা। যেহেতু তাদের স্বাভাবিক আনন্দে কাজ হয় না, সেহেতু তারা ফিশ প্যাটিস থেকে শুরু করে ক্যানিবালিজমের মতো যত ধরনের অসুস্থ চিন্তা ভাবনা আছে, তারা সবই ট্রাই করে। চলুন তাহলে ফিশ প্যাটিস বা ক্যানিবালিজম কি জেনে নেওয়া যাক। ফিশি প্যাটিস হচ্ছে নির্দিষ্ট জিনিস বা শরীরের কোনো অংশকে নিয়ে অস্বাভাবিক আকর্ষণ অনুভব করা। এটি তাদের বিকৃত আনন্দের একটি অংশ। সাধারণ যৌন আচরণের বাইরে গিয়ে তারা এতে আনন্দ খুঁজে পায়। কিছু মানুষ চরম অমানবিক বা সহিংস আচরণও করতে পারে, যেমন মানব দেহকে কেন্দ্র করে ভয়ঙ্কর কাজ। আর ক্যানিবালিজম মানে হচ্ছে, ক্যামিনি মানে মানুষের মাংস খাওয়া, আর বালিজম মানে হচ্ছে বিকৃত সহিংস যৌন বা রিচুয়াল আচরণ বোঝাচ্ছে। আরো সংক্ষেপে বলতে গেলে একজন মানুষ আরেকজন মানুষের মাংস খাওয়া। জেফ্রি এপস্টাইনের নামটা ঠিক এই জায়গাতেই ভয়ঙ্কর হয়ে ওঠে। 1982 সালে এপস্টাইন তার নিজস্ব কোম্পানি প্রতিষ্ঠা করে এবং সে ঘোষণা করে তার ক্লায়েন্ট হতে হলে তাকে নরমালি $1 বিলিয়ন মালিক হতে হবে। বিনিয়োগের পাশাপাশি কর দাবত্ব কাজ, সামাজিক মর্যাদা এবং সব সামলানোর মাধ্যমে সে ক্ষমতার কেন্দ্রের ভেতরে ঢুকে পড়ে। কিন্তু আড়ালে ছিল সম্পূর্ণ এক ভিন্ন জগৎ। অল্প বয়সী মেয়েদের পাচার, তাদের দিয়ে আরো মেয়েদের আনার পিরামিড কাঠামো, ব্যক্তিগত দ্বীপ ও বিলাসবহুল বাড়িতে তথাকথিত মেসেজের আড়ালে চলতো যৌন নিপীড়ন। এবং মেয়েদের এখানে নিয়ে আসতো শরীর মাসাজের কথা বলে, এবং তাদেরকে বলা হয় তারা শরীর মাসাজ করে দিলে তাদেরকে $300 থেকে $1000 দেওয়া হবে। এ সকল অভিযোগ একের পর এক সামনে আসতে থাকে। ভুক্তভোগীদের বক্তব্য বরাবর উঠে আসে এই কথা, This is me. This was me. This is me when I met Jeffrey Epstein. This is me when I met Jeffrey Epstein. I was 14 years old. I was 16 years old. I was 16. 17, 14 years old. I suffered so much pain. So much pain. so much pain. এটা বিচ্ছিন্ন অপরাধ না, এটা ছিল একটি সিস্টেম। এই সিস্টেমের পরিচালনায় এপস্টাইনের সহযোগী ছিল গিসলেইন ম্যাক্সওয়েল। তার বাবা রবার্ট ম্যাক্সওয়েল ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সাথে সম্পর্ক ছিল। রহস্যজনক মৃত্যু এবং পরবর্তী সময় রাষ্ট্রের সম্মান সব মিলিয়ে সন্দেহ আরো গভীর হয়। 2005 সালে এপস্টাইনের বিরুদ্ধে ফ্লোরিডায় প্রথম আনুষ্ঠানিকভাবে অভিযোগ ওঠে। তদন্ত করলে বহু ভুক্তভোগীর সাক্ষ্য মেলে। This is me when I met Jeffrey Epstein. FBI এর হাতে ছিল ডজন ডজন অভিযোগ, 53 পৃষ্ঠার চার্জশিট। স্বাভাবিকভাবে যার যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার কথা, কিন্তু কারাদণ্ড হলো তার 18 মাসের জন্য, তাও বিশেষ সুবিধা সহ। সেই চুক্তির পেছনে ছিল তৎকালীন অ্যাটর্নি জেনারেল আকোস্তা, যিনি পরে ট্রাম্প প্রশাসনের মন্ত্রী হন। এপস্টাইন নামের সঙ্গে একে একে জড়িয়ে পড়তে থাকে পরিচিত মুখগুলো, যেমন ডোনাল্ড ট্রাম্প, বিল ক্লিন্টন, বিল গেটস, ইলন মাস্ক।
ফ্লাইট লগ প্রশ্ন থেকেই যায়, এই নেটওয়ার্কে এত ক্ষমতাধর মানুষের উপস্থিতি কাকতালীয় কিভাবে। কিন্তু অ্যাপস্টাইন আবার গ্রেপ্তার হয় এবং তার যাবজ্জীবন কারাবাস হয়। 2019 সালে জেলের ভিতরে অ্যাপস্টাইন আত্মহত্যা করে বসে। কিন্তু সেই অ্যাপস্টাইনের মৃত্যু সবকিছুকে আরো গোলাটে করে তোলে। নজরদারির পাক, অকার্যকর ক্যামেরা ফুটেজ সব মিলে বিচার প্রক্রিয়া মাঝখানে থেমে যায়। ভুক্তভোগীরা ন্যায় বিচার পায় না, আর নেটওয়ার্কের বড় অংশ অন্ধকারে থেকে যায়। এরপর ধীরে ধীরে সামনে আসে আরো ভয়াবহ দাবি, গোপন কাল্ট, বিকৃত রিচুয়াল, এমন কিছু চর্চা যা সাধারণ মানুষের নৈতিকতার সম্পূর্ণ বাহিরে। এবং এসব এখনো আদালতে প্রমাণিত নয়, কিন্তু সাবেক গোয়েন্দা কর্মকর্তা এবং অনুসন্ধানী সাংবাদিকদের বক্তব্যে একটি বিষয় স্পষ্ট, এগুলো কেবল যৌন অপরাধ না, এগুলো ছিল নিয়ন্ত্রণের কৌশল, ব্ল্যাকমেইল, ভয়, লজ্জা সবকিছু ব্যবহার করে ক্ষমতাধরদের বশে রাখা। অ্যাপস্টাইন পাইলে এক ভিকটিম দাবি করে যে সে নিজ চোখে দেখেছে একটি বাচ্চাকে ছিঁড়ে তারা খাচ্ছে, এবং সে আরো দেখেছে নারী বুড়ি টেনে বের করতে, এবং সে দেখেছে সেখানে উপস্থিত লোকজন সেই শিশুর অন্ত্রের বস্ত্র খাচ্ছে। পশ্চিমা বিশ্বে সততা, নৈতিকতা, নারীর অধিকার, মানবাধিকারের কথা বলে, কিন্তু সেই সভ্যতার ভিতরে নারীদের সবচেয়ে অমানবিকভাবে ব্যবহার করা হয়েছে। আইন সেখানে সবার জন্য সমান নয়, বরং ক্ষমতার কাছে আইন নিঃস্ব। মডেল গ্যাব্রিয়েলা রিকো ডিমেনেজ হয়তো এক মুহূর্তের জন্য পর্দা সরিয়ে দিয়েছিল, তারপর তাকে সরিয়ে দেওয়া হয়েছে। অ্যাপস্টাইন ধরা পড়েছিল, কিন্তু সিস্টেম ধরা পড়েনি। আমরা তাদের কথা মুখে উচ্চারণ করে গর্ব করে বলি, তাদের দেশে দুর্নীতি নেই, কোনো রাজনীতিবিদ জবাবদিহিতার ঊর্ধ্বে না, নারীর অধিকার, নারীর শিক্ষা নিশ্চিত করতে তাদের জুড়ি নেই, অথচ সেই নারীদের সাথে তাদের এই ব্যবহার। শেষ প্রশ্ন শুধু একটাই, এটা যদি একজন লোকের কাহিনী হতো, তাহলে এত নাম, এত নথি, এত অন্ধকার একসাথে জোড় হতো না। এটা একটি কাঠামো, একটি বিকৃত ক্ষমতার জগৎ, এবং যতদিন এই কাঠামো ঠিক থাকবে ততদিন পর্যন্ত এই গল্প শেষ হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, কোনো সত্য ডকুমেন্টারিতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।